আসসালামু আলাইকুম। সারা বাংলা .নেটের নিয়মিত আয়োজন সারা বাংলা ফোকাসে সবাইকে আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। আমাদের আজকের বিষয়ের আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সুবহান। আসসালামু আলাইকুম আপা। নাহিদা সুবহান বাংলাদেশের পক্ষে মধ্যপ্রাচ্যের প্রথম নারী রাষ্ট্রদূত। আপনাকে স্বাগত আপা। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রে আছেন। আপা আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরো আছেন পরিমল পালমা। পরিমল পালমা ডেইলি স্টারে কাজ করেন, তিনি একজন সাংবাদিক। পরিমল, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই সময়টা একটা দুর্যোগের সময়, আমরা একটা কঠিন সময় পাড়ি দিচ্ছি। করোনা ভাইরাসের আঘাতে পুরো পৃথিবী প্রায় অচল হওয়ার পথে, এবং এই ভাইরাসের আঘাত এসেছে আমাদের প্রবাসী যারা কর্মী আছেন, আমাদের মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজার আছে, দুনিয়া জুড়ে আমাদের যে শ্রমবাজার, সেই শ্রমিকদের উপরে এর আঘাত এসেছে। এবং আমাদের শ্রমবাজারের বা শ্রমকর্মীদের প্রায় কি বলে এটাকে 75%ই মধ্যপ্রাচ্যে কাজ করেন। অথচ এই দুর্যোগের সময় প্রতিটি দেশ নিজেদেরকে বাঁচানোর জন্য বাইরের দেশের শ্রমিকদের বা কর্মীদেরকে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দিচ্ছে। গত 5 তারিখে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য থেকে কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 30,000 শ্রমিক দেশে ফিরবেন। পত্রপত্রিকায় খবর বেরিয়েছে কয়েক লাখ শ্রমিক দেশে ফিরবেন। এর মধ্যে সৌদি আরবের একটি বিশাল অংশ আছেন। আমরা যাচ্ছি আমাদের রাষ্ট্রদূত নাহিদা সুবহানের কাছে, তিনি মধ্যপ্রাচ্যের জর্ডানে প্রতিনিধিত্ব করেন। তো তার কাছে জানতে চাইবো, আসলে এই যে অবস্থা এখন আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকদের যে এখন দুর্দিন যাচ্ছে, এটার সার্বিক পরিস্থিতি কি আপা? আপনি তো ওখানে আছেন। ধন্যবাদ জিলানি। প্রথমে সবাইকে আমিও স্বাগতম জানাচ্ছি এই প্রোগ্রামে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনক্লুডিং মি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনারা আজকে আলোচনা শুরু করছেন, যেটা আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে থাকি তাদের বিষয়টা নিয়ে আপনি ফোকাস করছেন, সেই জন্য ধন্যবাদ। এখানে একটু ছোট একটা বিষয় আমি একটু বলি, ইন জেনারেল ভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন শ্রমবাজার ঝুঁকির যে বিষয়টা আপনি বলছেন, যে মধ্যপ্রাচ্যের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের শ্রমিকরা বা বাংলাদেশের যে শ্রমবাজারটা আছে মধ্যপ্রাচ্যে, সেটা একটা ঝুঁকির সম্মুখীন হয়েছে। এখন এই শ্রমবাজারের ঝুঁকিটাকে আপনার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির আঙ্গিকে দেখতে হবে। এবং সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে, সেটা একটা হচ্ছে যে করোনার কারণে যে বিষয়টা, লকডাউনের কারণে বা কারফিউর কারণে বা করোনাকে প্রিভেন্ট করার জন্য যে মেজারগুলো নিতে হচ্ছে, বাধ্য হচ্ছে সরকারগুলো, সেটা একটা বিষয়। সেখান থেকে শ্রমবাজারে একটা বড় ধরনের ধাক্কা এসে লেগেছে। আর সেকেন্ড আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে সাইমালটেনিয়াসলি যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে অয়েল প্রডিউসিং এবং অয়েল এক্সপোর্টিং যে কান্ট্রিগুলো আছে মধ্যপ্রাচ্যের, সেগুলোর অর্থনৈতিক অবস্থাটা, মানে ইন অ্যাডিশন টু দ্য সিচুয়েশন দ্যাট ইজ কামিং আউট ফ্রম করোনা, সেটা দুটো একসাথে মিলে এই দেশগুলোতে একটা বিশাল ধরনের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির তৈরি হয়েছে। এবং এই যে কোনো সময় একটা বড় ধরনের যখন অর্থনৈতিক একটা ধাক্কা আসে অথবা একটা রিসেশন তৈরি হয়, আপনারা দেখবেন খেয়াল করে, যখন 2009-এ একটা ইকোনমিক একটা ফিনান্সিয়াল রিসেশন যখন হয়েছিল 2009-এ, তখন যা ঘটেছিল এখনো তাই হচ্ছে। এই ধরনের অর্থনৈতিক অবস্থায় যখন একটা ধাক্কা আসে, তখন প্রথম ধাক্কাটা আসে হচ্ছে গিয়ে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কারদের উপরে। সেটা আপনার দেশ ভেদে, মহাদেশ ভেদে, পৃথিবীর সব জায়গাতেই এই জিনিসটা হয়। এটা আমরা 2009-এও দেখেছিলাম। সেটা হচ্ছে গিয়ে প্রথম ধাক্কাটা আসে হচ্ছে গিয়ে মাইগ্রেন্ট ওয়ার্কারদের উপরে, এবং সেই ক্ষেত্রে যেটা আপনি অলরেডি উল্লেখ করেছেন যে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এখানে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করে, সেই জন্য তাদের উপরে একটা ধাক্কা এসছে। এবং এটা শুধু বাংলাদেশ না, যেটা আমি বলছি যে সার্বিকভাবে যদি দেখেন, তাহলে অন্যান্য দেশেরও যে সমস্ত মাইগ্রেন্ট ওয়ার্কাররা এই অঞ্চলটাতে কাজ করছে, তাদের উপরেও সিমিলার একটা ধাক্কা এসছে, কারণ বায়ু সংকোচনের কারণে এবং বিভিন্ন অর্থনৈতিক অবস্থার কারণে এখানে একটা মানে শ্রিঙ্কিং এর একটা ব্যবস্থা করা হচ্ছে। সেখানে শ্রমবাজারটাকে শ্রিঙ্ক করা হচ্ছে। আপনার অনেক ছাঁটাইয়ের বিষয় আসছে, চাকরি ছাঁটাইয়ের বিষয় আসছে, চাকরির ক্ষেত্রগুলোতে স্যালারির বিষয় আসছে। তো এটা হচ্ছে একটা মানে সার্বিক পরিস্থিতি। এখন আমি একটু ফোকাস করতে চাই, যেহেতু আমি জর্ডানে বসে আছি, জর্ডানের বিষয়টাতে একটু ফোকাস করে বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে জর্ডানে আপনার
যেটা মানে ওয়ার্ল্ড ব্যাংক জর্ডানটাকে একটা আপার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে বিবেচনা করে, এবং সেক্ষেত্রে দেখবেন যে আইএফএম এর যে প্রজেকশনটা আছে জর্ডানের ক্ষেত্রে, সেখানে মানে যে মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা রিজনে আপনার হেরিটেজ ফাউন্ডেশনের যে ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম আছে, সেখানে এই অঞ্চলে জর্ডানের অবস্থান তৃতীয়। আর আরেকটা যে জিনিসটা জর্ডানে মানে আপনার আইএফএম এর যে লেটেস্ট ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকটা বের হয়েছে, সেখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার মেনা রিজন, যেটাকে আমরা মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা হিসেবে অভিহিত করে, সেখানে আপনার এই বছর 3.3 জিডিপি শ্রিঙ্ক করবে, এবং একই প্রতিবেদনে বলা হয়েছে যে জর্ডানের ক্ষেত্রে এটা আপনার হবে 3.5, মানে রিজিয়নের যে অ্যাভারেজ তার থেকে আরেকটু খারাপ অবস্থানে এই বছরের জন্য। বাট আবার একই সময় একটা আশার ব্যাপার হচ্ছে যে আইএমএফ যেটা প্রজেক্ট করছে সেটা হচ্ছে 2021-এ জর্ডান উইল বি এবল টু বাউন্স ব্যাক, এবং সেক্ষেত্রে আপনার 2021-এ দেখা যাবে যে 3.7% জিডিপি আবার গ্রোথের দিকে ফিরে আসবে জর্ডানের ক্ষেত্রে। এবং আরেকটা যেটা আমি বলছি যে আশার বিষয়টা, সেটা হচ্ছে আইএমএফ ইতিমধ্যে আপনার 1.3 বিলিয়ন ইউএস ডলার জর্ডানের জন্য এক্সটেন্ডেড ফান্ডিং হিসেবে দিয়েছে। এবং একই সাথে আরেকটা বিষয় হচ্ছে জর্ডানের, সেটা হচ্ছে জর্ডান কিন্তু এই অঞ্চলের অন্যান্য অয়েল এক্সপোর্টিং কান্ট্রি না। কাজে এই বিষয়টা নিয়ে অন্যান্য দেশে যেই ধরনের অর্থনৈতিক সংকটটা তৈরি হয়েছে, যেখানে শ্রমবাজারটা শ্রিঙ্ক হয়ে আসছে, সেদিক থেকে জর্ডান একটু বেটার অবস্থানে আছে, এবং সেইটা আমাদের জন্য, যারা আমরা জর্ডান নিয়ে আমাদের জন্য খুবই সুখবর। তার মানে আশাব্যঞ্জক জর্ডান নিয়ে আমাদের খুব বেশি আসলে দুশ্চিন্তা করার বিষয় নেই। আপনার কাছে আবার ফিরে আসবো আপা। আমি সুমাইয়া ইসলামের কাছে যাচ্ছি। আপনি তো নারী শ্রমিকদের নিয়ে কাজ করেন, তো এই যে এই দুঃসময়ে আমাদের মধ্যপ্রাচ্যের যে নারী কর্মীরা আছেন যারা কাজ করছেন, তাদের কি অবস্থা, আপনি কিছু জানতে পেরেছেন বা আপনার কাছে কি খবর আছে? আমাদের বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র থেকে আমাদের প্রতিনিয়তই হচ্ছে যে ওয়ার্কারদের আমরা ফোন কলগুলো পাচ্ছি বিভিন্ন দেশ থেকে, সেটা সৌদি, জর্ডান এবং লেবাননে। প্রথমে আমরা বলে রাখি যে জর্ডানের মাননীয় রাষ্ট্রদূত নাহিদা ম্যাডাম যেটা করেছেন, যে আমাদের ওখানে যারা পার্মানেন্ট বাড়িতে না থেকে বাইরে থেকে কাজ করেন এবং তাদের আয়ের আপনার ভয়েসটা আমরা একটু কম শুনতে পাচ্ছি, একটু মাউথটা যদি উঠিয়ে নেন আমাদের এই মুহূর্তে যারা বিদেশে কাজ করছে নারী শ্রমিকরা, যারা নিয়মিত ফোন কল করছে গালফের সবগুলো কান্ট্রি থেকে, সৌদি, জর্ডান, লেবানন থেকে, তাদের অনেকেই হলো যারা বাড়িতে স্থায়ীভাবে আছেন, তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন। সেইগুলোর যাওয়ার আগে যেটা বলি যে জর্ডানে যেটা হয়েছে যে আমাদের নতুন নারী রাষ্ট্রদূত হওয়াতে যেটা হয়েছে যে তাদের যে আনডকুমেন্টেড ওয়ার্কারদের খাবার দেওয়া, তাদেরকে মেডিকেল সাপোর্টগুলো দেওয়া, সেগুলো সম্ভব হয়েছে। কিন্তু আমরা যে শঙ্কাটা করছি যে এই কোভিড-19-এর ফলে বাড়িতে পরিবারের মধ্যে সদস্যের সংখ্যা বেড়ে গেছে, মানে তাদের বেশি সময় ধরে থাকছে, বেশি কাজ করতে হচ্ছে, পেমেন্ট কমিয়ে দিয়েছে, সে ফোন ব্যবহার করলে সেই টাকাগুলো কেটে নিচ্ছে, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিচ্ছে না। ইভেন আমরা একজনকে পেলাম যে কিনা পরিবারের একজন যখন অসুস্থ হয়েছে সবাই চলে গেছে বাড়ি ছেড়ে, আমাদের ওই মেয়েটাকে লেবাননে, ওই মেয়েটা ওই বাড়িতে একা ছিল, দেন আমরা লেবাননের যে পার্টনার সংগঠন তাদেরকে বলার পরে ওরা যোগাযোগ করে দিয়েছে। সো নারীর কাজের পরিমাণ বেড়ে গেছে, বেতন না পাওয়ার সংখ্যাটাও বেড়েছে। অ্যাট দ্য সেম টাইম এই নারীদেরকে অ্যাড্রেস করার জন্য যে সাপোর্ট দরকার, ডেস্টিনেশন কান্ট্রিতে দূতাবাসগুলো যে সাপোর্ট দরকার, সেই পরিমাণ বাজেট, সেই পরিমাণ লোকবল, সেই পরিমাণ জিনিসগুলো নেই। কারণ আমাদের যে পরিমাণ নারী শ্রমিক বিদেশে কাজ করে, আপনি যেটা বললেন যে একটা এক্সাম্পল দিলেন লেবানন কয়েকটি দেশের, তো সেইখানকার মিশনদের সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন যে তারা আসলে কি করছে? মিশনদের সাথে আমরা যোগাযোগ করেছি, মিশনদের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশও যোগাযোগ করেছি, এবং আমাদের ম্যাডামের সঙ্গে তো প্রায় আমাদের মধ্যরাত পর্যন্ত কথা হয় যে এদের লিস্ট আসছে, এদেরকে খাবার দেওয়া। আপনারা দেখেছেন যে মানে আমাদের ওখানকার সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যেটা হচ্ছে যে দূতাবাসের এই মুহূর্তে মানে এই কোভিড-19-এর জন্য যে পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট দরকার ছিল, যে পরিমাণ লোকবল সাপোর্ট দরকার ছিল, যে পরিমাণ টেকনোলজি সাপোর্ট দরকার ছিল, সেইগুলো আমাদের জন্য প্রস্তুতি নাই।
এবং আমরা মনে করি যে এখনো যে বাজেট আমাদের ঘোষণা হয় নাই, সেখানে স্বাস্থ্য খাতকে প্রায়োরিটিস করার পাশাপাশি বিদেশের নারী শ্রমিক যারা আছে তাদেরকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা ম্যাডাম অলরেডি অ্যানালাইসিস করে দেখিয়েছে যে ফিনান্সিয়াল কন্ডিশন জর্ডানের কি হবে। আমরা তেমনিভাবে কিছু অ্যানালাইসিস আমাদের সংগঠন থেকে আমরা রিটার্নি ওয়ার্কারদের মধ্যে এবং যারা দেশে বাইরে বর্তমানে আছেন তাদের মধ্যে আলোচনা করে দেখেছি যে ডোমেস্টিক হেল্পের সংখ্যা কিন্তু লাগবে, ডোমেস্টিক সাপোর্ট লাগবে, কিন্তু আমার ডোমেস্টিক ওয়ার্কারের রাইটসগুলোকে এনশিওর করে, ডোমেস্টিক ওয়ার্কারের স্বাস্থ্যের কন্ডিশনটাকে এনশিওর করে, তাহলে আমাকে ওদের সাপোর্ট সার্ভিস ইনক্রিজ করতে হবে। ডেস্টিনেশন কান্ট্রিতে দূতাবাসগুলোতে সাপোর্ট সার্ভিস, যেমন ধরেন আপনার মেডিকেল সাপোর্ট, তার সাইকোলজিক্যাল সাপোর্ট, তার রিক্রিয়েশনের জন্য তার ওভারটাইম সে পাচ্ছে কিনা, এই সমস্ত সাপোর্টগুলো যদি এনশিওর করতে পারি তাহলে নারী শ্রমিক ইকোনমিতে মানে রেমিটেন্সের যে পরিমাণ কন্ট্রিবিউট করবে এবং সেই সঙ্গে সে তার পরিবারকে কন্ট্রিবিউট করবে, সমাজকে কন্ট্রিবিউট করবে। এই জায়গাটাতে আমরা আরো বেশি নারী রাষ্ট্রদূত চাই, বাজেট বরাদ্দ চাই এবং নারীদের জন্য ফোনে প্রত্যেকটা নারীকে বাই রোটেশন যেন খুব খবর নেওয়া হয়। আমাদের অলরেডি ফোন করেছে যাদের বেতন দেওয়া হচ্ছে না, বেতন পাঠাতে পারছে না, ফোন ব্যবহারের জন্য টাকা কেটে দিচ্ছে। কোন কোন জায়গা থেকে ফোন দিয়েছে যে বেতন পাঠাতে পারছে না? সৌদি আরব থেকে ফোন এসেছে, লেবানন থেকে ফোন এসেছে যে তারা বেতন পাঠাতে পারতেছে না, বেতন দিচ্ছে না। এমনকি আমাকে একজন তাদের রেকর্ড আছে আমার কাছে, 800 রিয়াল বেতন, তার মধ্যে 200 রিয়াল কেটে নিচ্ছে তার ওই যে ফোন ব্যবহার করার জন্য, মানে যে বললো যে এমবি কিনে, এবং তার যে ওষুধ খায় প্রতি মাসে সেই ওষুধ বাবদে 200 রিয়াল কেটে নিয়েছে। এই প্রবলেমগুলো নিয়ে কি আপা আমাদের মিশনগুলো কোনো কাজ করছে বা তাদের কাছ থেকে আপনি কোনো রেসপন্স পেয়েছেন? হ্যাঁ, ভীষণ কাজ করছে। একটা হচ্ছে যে ভীষণ আমি যেটা বলি বিএমইটিতে এই সময়েও আমি রানা ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, সেই এজেন্সির নাম খুঁজে বের করেছি এবং তার প্রপার বেতন। এখন হচ্ছে কি একটা দুটো ফোন, আমি এটা সিম্পল হিসেবে বলছি, তার মানে কি আমাদের নারী শ্রমিক যদি 5 লাখ থেকে থাকে তাদের কন্ডিশন কি, তারা কেমন আছে? অনেকে হয়তো ভালো আছে, অনেকে হয়তো ভালো নাই, কিন্তু আমি বলছি যে সেই টেকনোলজিক্যাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, ম্যান পাওয়ার সাপোর্ট আমাদের নারীর জন্য আলাদা করে ফোকাস করে এই কোভিড-19 ফলে দিতে হবে। আরেকটা ফোন কল পেয়েছি যে তার পরিবারের পুরুষ সদস্য, পুলিশ বলেছে যে বাসায় পুলিশ সদস্য, সে তাকে নক করে, তখন সে বলেছে যে আমি তো এসব হবে না, তখন বলেছে যে আমি তো পুলিশ, আমাকে অভিযোগ কে দিবে? আমাদের বিএনএস এর নাম বলেছে যে আমি তো পুলিশ, আমাকে মানে সে ড্যাম কেয়ার, সেটা হচ্ছে এরকম। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বলবো যে ডেস্টিনেশন কান্ট্রিতে এটা সবাই না, কিন্তু আমাদের এটা নাই, সেটা হলো যে আমাদের সেফ হাউস নাই সব জায়গায়, আমাদের ওয়ার্কার কেমন আছে মনিটরিং করার ব্যবস্থা নাই, আমাদের যেটুকু আছে সেটুকুর মধ্যে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আমরা ফ্রম বিএনএসকে বলতে চাই যে নারী শ্রমিকের কন্ট্রিবিউশন ইকোনমিতে বেশি, রাষ্ট্রের জন্য বেশি, পরিবারের জন্য বেশি, ওই জায়গাটা ইনশিওর করতে হবে, অবশ্যই এনশিওর করতে হবে। আপনার কাছে আবার আসবো আপা, পরিমল পালমার কাছে যাই। আপনি তো মাঠের লোক এবং শ্রমবাজার নিয়ে আপনি কাজও করেন। আসলে আমাদের মধ্যপ্রাচ্যের শ্রমবাজার এখন কি অবস্থা, মাঠের তথ্য কি? পরিমল পালমা। হ্যাঁ পরিমল, শুনতে পাচ্ছেন? প্রবলেম কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি কিন্তু সাউন্ডটা কেটে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। তো যাই হোক, আমি যেটা বলছি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আমরা শুনতে পাচ্ছি। আমি যেটা বলবো যে আমরা আমি যেটা বলবো যে আমরা মধ্যপ্রাচ্যে এখন করোনার প্রাদুর্ভাবের ফলে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে মিডিয়ার কল্যাণে আমরা কম বেশি সবাই অনেকটা অবগত আছি। মধ্যপ্রাচ্যে যারা আমাদের রাষ্ট্রদূত আছেন বা শ্রম উইং এ যারা আছে আরো বেশি ভালো জানে, কিন্তু অভিবাসীদের সাথে কথা বলে এবং যারা অ্যাক্টিভিস্ট আছে ওইখানে, মাইগ্রেন্ট নেতা আছে, তাদের সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে যে ওইখানে আসলে বড় একটা সংখ্যক মানুষ তারা কর্মহীন এবং
যেটা নাহিদা আপা ইতিমধ্যে বলেছেন। তবে আমি একটু এগিয়ে গিয়ে যেটা বলতে চাই যে এই অবস্থাটা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনারা একটু ধৈর্য ধরেন, আহ, আপনারা একটু থাকার চেষ্টা করেন, এখনই তাড়াহুড়া করে চলে আসেন না, পরিস্থিতি হয়তো উন্নতি ঘটবে, তো তখন নিশ্চয়ই আপনারা আবার কাজের সুযোগ পাবেন। কিন্তু বাস্তবতাটা যেটা যে অনেকেই মানে তাদের যে সঞ্চয় সেটা শেষ হয়ে গেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে, আহ, যার ফলে তারা কিন্তু মরিয়া হয়ে উঠছে। এবং আমি বলবো যে কিছু দেশ যেমন লেবানন লেবানন কিন্তু অনেক আগে থেকেই আসলে অন্যান্য সমস্যা ছিল, এবং কোভিড-19 কারণে সেটা আরো বেশি খারাপের দিকে গেছে। তো এখন আমাদের সরকারের যে পলিসিটা যে তারা এখন অন্তত কিছুদিন থাকুক এবং ধৈর্য ধরে দেখুক যে কি অবস্থা হয়, এবং পরে নিশ্চয়ই কাজের সুযোগ পাওয়া যাবে, এই বাস্তবায়ন করতে হয়। তাহলে সরকারকে যেটা করতে হবে যে ওইখানে অনিশ্চয়তার মধ্যে তারা আছে, প্রথমত যে তাদের খাবার দাবারের যে ব্যাপারটা, অভাবটা, সেটা পূরণ করতে হবে। দ্বিতীয়ত তারা অনেক সময় কিন্তু বিচ্ছিন্ন থাকে। আমাদের দূতাবাসগুলো যেই মানে যোগাযোগ যেটা করতে চায়, সেটা ফোনে হোক বা ফেসবুকে হোক, অনেকেই কিন্তু সেই যোগাযোগটা ঠিক মতো মানে মেসেজটা পায় না, এবং তারা অনেকেই মানসিক মানে সমস্যার মধ্যে আছে। আমার সাথে কয়েকজনের কথা হয়েছে, তারা বলল যে ভাই আমি রাতে ঘুমাতে পারি না। তার মানে সে দেশে হয়তো টাকার প্রয়োজন আছে, ফ্যামিলির কাছে টাকার তারা একটা অনেকেই পাঠাতে পারছে, যদিও আহ, অনেকে পাঠাচ্ছে, আবার অনেকে পাঠাতে পারছে না। সো তারা এই একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এখন করণীয়টা কি আমি যদি বলি, যে করণীয় হচ্ছে যে তাদের জন্য পর্যাপ্ত খাবারের বন্দোবস্ত করা, এবং এটার জন্য যা যা করা দরকার, আমার যদি এমার্জেন্সি বেসিসে ওইখান থেকে ভলেন্টিয়ার নিয়োগ হয়, সেগুলো করে এখান থেকে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে 10 কোটি টাকা, সেটা আমার কাছে মনে হয়েছে যে, এবং রাষ্ট্রদূতদের সাথে কয়েকজনের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এইটা প্রয়োজনের তুলনায় খাবারের বন্দোবস্ত করা উচিত, 1 নাম্বার। দ্বিতীয়ত হলো তাদেরকে বুঝানো, এবং সেটা কিভাবে বুঝানো যায়, সেটা ফেসবুক লাইভ হোক, টেলিফোনে হোক, বিভিন্ন গ্রুপের মাধ্যমে হোক, কারণ অভিবাসীরা বিভিন্ন জায়গায় ক্যাম্পে থাকে, হোস্টেলে থাকে, তো এরকম এলাকা ধরে ধরে একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করে তাদেরকে মানসিক ভাবেও একটু সান্ত্বনা দেওয়া উচিত মুহূর্তে, যে আপনারা মানে আমাদের বিপদ নিশ্চয়ই কেটে যাবে, আমরা আপনাদের পাশে আছি। এই মেসেজটা খুব ক্লিয়ারলি বলা দরকার। তা না হলে কিন্তু তাদের মধ্যে যে অনিশ্চয়তা বাড়বে, তারা আসার জন্য তারা কিন্তু আসলে আসতে চায় না। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা থাকেন, ধৈর্য ধরেন, আসলে তারা কিন্তু থাকতেই চায়, কারণ আপনি জানেন যে এখন পরিস্থিতি এমন যে আসলে তাদেরকে তাদের একটা বড় এখন পরিস্থিতিটা এমন যে তাদেরকে আসতে বাধ্য করা হচ্ছে, আর এই সময় তাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন সাহস যোগানো, আপনি যেটা বললেন। আমি আবার ফিরে যাচ্ছি নাইজা সুবহানের কাছে, রাষ্ট্রদূতের কাছে আমাদের। আমরা তো দেখতে পাচ্ছি যে আপনারা সাময়িকভাবে তাদের জন্য খাবার বা অন্যান্য ব্যবস্থা করছেন, কিন্তু এই যে 1 কোটি লোকের মধ্যে প্রায় 75% মধ্যপ্রাচ্যের, এবং এরা যদি ফিরে আসে, তাহলে এদের উপরে প্রায় কয়েক কোটি লোক নির্ভরশীল। শুধু তাই না, আমাদের বাংলাদেশের যে মূল ইকোনমি সেটা এই রেমিটেন্স যোদ্ধাদের উপরে নির্ভর করছে। তো এই যে সামনের দিনগুলোতে আমরা যে অর্থনৈতিক ক্ষতি দেখতে পাচ্ছি, এইটা পোষানোর জন্য বা এই কর্মীদেরকে সুরক্ষার জন্য সরকারিভাবে আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আচ্ছা, এখানে আমরা যেটা মানে মিশন থেকে যে জিনিসটা করছি, এখানে যে সমস্ত বাংলাদেশিরা আছে সেখানে আমাদের কাজের ধরনটাতে আমরা 3টা মানে যখন আপনার করোনা প্রথম, জর্ডানেরটাই আমি বলতে পারবো মেনলি, সেটা হচ্ছে জর্ডানে যখন প্রথম করোনা ভাইরাসটা ধরা পড়লো, তখন আমরা যেভাবে কাজ শুরু করেছিলাম, আমরা 3টা লেভেলে 3টা স্ট্র্যাটেজিক ওয়েতে মানে 3 প্রোন স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিয়েছি। এই 3 প্রোন স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের মধ্যে একটা হচ্ছে যে কর্মক্ষেত্রে
যারা আছে তাদের সুরক্ষাটা কিভাবে নিশ্চিত করা যায় সেই প্রশ্নটাকে আমরা তুলে এনেছি। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে যাদের চাকরি আছে তাদের চাকরিটাকে কতটুকু নিরাপত্তা দেওয়া যায়, মানে চাকরিটা কতখানি বজায় রাখা যায়, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। আর থার্ড অ্যাপ্রোচে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে সরাসরি আপনার ফুড ডিস্ট্রিবিউশনের বিষয়টা। এখন জর্ডানে মোটামুটি আপনার 1.25 লাখের মতো বাংলাদেশি আছে আর কি। তার মধ্যে এখানে যেহেতু নারীদের বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে, সেটা নিয়ে আমি নিশ্চয়ই পরে আমরা এটা নিয়ে আবার আরেকটু ডিটেলস আলাপ করবো। আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে মার্চের শেষের দিক থেকে আমরা ফুড ডিস্ট্রিবিউশনের কাজটা শুরু করেছিলাম, এবং এখন পর্যন্ত আমরা মানে এটাতে আমরা যেটা করেছি দুটো ভাবে অ্যাপ্রোচ করেছি। একটা হচ্ছে যারা মানে মোস্ট ভালনারেবল সেই গ্রুপটা হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ, এবং এই মোস্ট ভালনারেবল গ্রুপটাকে আপনারা দেখবেন অন্যান্য দূতাবাসও অনেকেই এইভাবে কাজ করেছে। সেই মোস্ট ভালনারেবল টার্গেট গ্রুপটাকে বের করার জন্য আমরা দুটো উপায় নিয়েছি। একটা হচ্ছে আমরা কমিউনিটিকে এঙ্গেজ করেছি, বাংলাদেশে যে কমিউনিটি আছে, যে অর্গানাইজেশন গুলো আছে তাদেরকে আমরা এঙ্গেজ করেছি, তাদের কাছ থেকে আমরা একটা লিস্ট নিয়েছি যে মোস্ট ভালনারেবল কারা এখানে রয়েছে। আর সেকেন্ড আর একটা হচ্ছে ওপেন চ্যানেল। ওপেন চ্যানেলটা হচ্ছে আমাদের ফেসবুক, আমাদের ওয়েব পেজ, সেখানে একটা হটলাইন দেওয়া হয়েছে, সেখানে যে কেউ সরাসরি ফোন করে তার নাম ডেস্টিটিউট হিসেবে এই লিস্টের মধ্যে আনতে পারে সেভাবে। তারপরে সেখান থেকে আমরা যাচাই বাছাই করি। এলাকা ভিত্তিক হিসেবে আমরা করেছি। আমরা মোট 21টা এলাকা, এখন পর্যন্ত আমরা মোট 21টা এলাকায় 4000-এর মতো লোককে রিচ করতে পেরেছি। তো এটা হচ্ছে আরেকটা। এখন কর্মক্ষেত্রে সুরক্ষার যে বিষয়টাতে আমরা দেখেছি, প্রথমে হচ্ছে যারা রিক্রুটিং এজেন্সি তাদের সাথে আমরা সরাসরি এঙ্গেজ করেছি, তাদেরকে আমরা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাতে নিয়ে এসেছি, তাদের মাধ্যমে আমরা যেগুলো ডোমেস্টিক এইডের যে সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছি সরাসরি ভাবে। আর সেকেন্ডলি হচ্ছে যে জেনে খুশি হবেন, আসলে জর্ডানে একটা বড় সংখ্যক বাংলাদেশি জনগোষ্ঠী এখানকার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে। সেখানে আমরা সরাসরি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্ট এবং মালিকের সাথে সরাসরি যোগাযোগ। আমি নিজে বেশ কয়েকটা ভিজিট করে এসেছি যে দুটো বিষয় দেখার জন্য, যে একটা হচ্ছে যে তারা যখন কাজ করছে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা এবং তাদের সবকিছু, যে স্যালারি বলেন, সোশ্যাল সিকিউরিটির ইস্যুগুলো বলেন, তারপরে টাইমিং এর বিষয়গুলো বলেন, এবং মানসিক স্বাস্থ্যটাও কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, যেটা সুমাই একটু বললেন। এবং এখানে দুই একটা উদাহরণ দিই, আমাদের এখানে ফেসবুকে একেবারে ওপেন চ্যানেল, কিন্তু ফেসবুকে যে কোনো সময় যে কোনো কিছু যদি পাঠায়, এবং যে নাম্বারগুলো দেওয়া আছে হটলাইন হিসেবে, সেখানে যে কেউ কিছু পাঠালে আমরা সাথে সাথে অ্যাড্রেস করি। এর মাধ্যমে আমরা দুটো জায়গায়, যেমন দুটো গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আমাদের কাছে এসেছিল যে তাদের বেতন পেতে দেরি হচ্ছে না, আর একটা হচ্ছে যে বেশ কিছুদিন হলো বেতন পাচ্ছে না, কষ্টে আছে। আমরা সরাসরি ম্যানেজমেন্টের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে ইমিডিয়েটলি মানে 3 দিনের মধ্যে তাদের বেতনের ব্যবস্থা করেছি। এটা একটা। এক জায়গা থেকে একদিন এক মানে ডোমেস্টিক এইডের যিনি এমপ্লয়ার, উনি আমাদেরকে জানালেন ফেসবুকের মাধ্যমে যে তার ডোমেস্টিক এইড মানসিক সমস্যায় ভুগছে, সে সারাদিন কান্নাকাটি করে, সে দেশে যেতে চাচ্ছে। তাকে আমরা টেলিফোন করে নিয়মিতভাবে একটা যে কাউন্সিলিং এর বিষয়টা, সেটা আমরা নিয়মিত তার সাথে করছি। এগুলো ছোটখাটো উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে অ্যাজ অ্যান্ড ওয়েন নিডেড, এটা আমাদের আরেকটা অ্যাপ্রোচ, যখন যেটা প্রয়োজন, ট্যাপিং এর মতো যখন যেখানে যে সমস্যাটা উদ্ভূত হচ্ছে সেটাকে আমরা সাথে সাথে। এখানে সুমাইয়া একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে হিউম্যান রিসোর্সের আমাদের একটা যেটা একটু চ্যালেঞ্জ আছে। খুবই ছোট মিশন জর্ডান, বাট সেখানে যে জিনিসটা হচ্ছে মানে আমি এটা খুবই বলবো যে এখানে এই মিশনে যারা কর্মকর্তা রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন, মানে হাসি মুখে কিন্তু তারা 24/7 ডিউটি পালন করছেন, যখন যেখানে ফোন করতে হবে, যেখানে যেতে হবে। এবং এখানে একটা হচ্ছে যে আপনার মুভমেন্টের একটা লিমিটেশন আমাদের আছে, এখানে কারফিউ চলছে, তার মাধ্যমেই আমরা এই কাজগুলো করার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের এইগুলো আমরা দেখেছি, আপনারা খাদ্য দিচ্ছেন এবং পাশাপাশি সাপোর্ট দিচ্ছেন। কিন্তু আপা একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো মাঝখানে আমরা দেখেছি যে বিশেষ করে সৌদি আরব থেকে অনেক নারী কর্মীর লাশ ফেরত আসছে, বা তারা আসলে মৃতদেহ ফেরত আসছে। এইটার পেছনে আসলে মূল কারণ কি, মানে আচ্ছা, মানে এখানে আমার আসলে ওভারঅল যেটা, হ্যাঁ মানে স্পেসিফিক কোনো কান্ট্রি যদি বলতে হয় তাহলে জর্ডানের বিষয়টাই আমি ভালো করে বলতে পারবো। বাট ওভারঅল যেটা হয় সেটা হচ্ছে যে মানে এই ক্ষেত্রগুলাতে মানে কর্মরত অবস্থায় একটা বয়সের বিষয় আছে, একটা স্বাস্থ্যের বিষয় আছে। আমাদের বেসিক বাংলাদেশের হয়তো অনেকেরই স্বাস্থ্য মানে
স্বাস্থ্য তো আসলে একটা ফাউন্ডেশনের মতো একটা বডির, সেটা কিন্তু তৈরি হয় ছোটবেলা থেকে। আপনি হঠাৎ করে আজকে আসলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন না। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে আপনাকে তো মানে 20 বছরের একটা লেগাসি আপনার থাকতে হবে, সেখান থেকে আপনি একটা সুস্বাস্থ্য এইখানে যখন আসে, হয়তো অনেকের দেখা যাচ্ছে যে কাজের চাপের মধ্যে পড়ে যাচ্ছে, অসুখ বিসুখের মধ্যে পড়ে যাচ্ছে। আমি ভেরি রিসেন্টলি আমি আসার পরে দুটো কেস দেখেছি, দুটোই হার্ট অ্যাটাক, ইয়াং এজ কিন্তু হার্ট অ্যাটাক। হ্যাঁ, এবং এক্ষেত্রে যেইগুলো হয়, প্রথমে আপনার একটা মানে অটোপসি করা হয়, একটা পুলিশের রেকর্ড হয়, একটা প্রথমে মেডিকেল রিপোর্ট হয়, সেখান থেকে থানায় যায়, ওখান থেকে একটা রিপোর্ট আসে যে এটা স্বাভাবিক মৃত্যু কিনা, তারপরে সেটাকে আমরা দেশে ফেরত পাঠানোর বিষয় দাঁড়ায়। আর আরেকটা হচ্ছে যে যেহেতু মানে আমি জর্ডানে ওই জিনিসটা দেখেছি যে যেহেতু দেখা যাচ্ছে যে কোনো ধরনের ট্রান্সপোর্ট কমিউনিকেশন সবই বন্ধ, তো দেখা যায় যে একসাথে 3-4টা কেস একসাথে চলে এসছে। এটা হয়তো স্ক্যাটার্ড ওয়েতে, হয়তো একটা মৃতদেহ হয়তো গত মাসে যেত, একটা হয়তো সামনের মাসে মানে বা এই আজকে যেত, বা একটা হয়তো 2 সপ্তাহ আগে হয়েছে। বাট যেহেতু ট্রান্সপোর্টেশনটা বন্ধ ছিল, দেখা গেছে যে একসাথে আপনার হ্যাঁ এক্স্যাক্টলি। আপনার কাছে আমরা আসবো, সুমাইয়া আপার কাছে যাচ্ছি। আপনি যেহেতু নারী শ্রমিকদের নিয়ে কাজ করেন এবং প্রতিনিয়ত আপনার সঙ্গে কথা হয়, এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যে বিভিন্ন সময় আমাদের নারীদের মরদেহ আমরা ফেরত পাই, এইটার পিছনের মূল কারণ কি? আপনি কতটুকু কি জানতে পেরেছেন? এটা তো মানে কোভিড-19 জন্য না, তো বড় যে কারণটা সেটা হচ্ছে যে একটা দাস মনোবৃত্তি। এই গালফ কান্ট্রির যে এমপ্লয়াররা, তাদের মধ্যে একটা বড় চিন্তা যে তাদেরকে কিনে নিয়ে আসছে, ইচ্ছে মতো পরিশ্রম করাতে পারবে, তাদের কোনো চিকিৎসার দরকার নেই, যেটা কিনা অলরেডি মাননীয় রাষ্ট্রদূত বললেন যে তার মানসিক সমস্যা হচ্ছিল, তাকে সাইকোথেরাপি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কাউন্সেলিং করা হচ্ছে। এইটা আমি আমাদের এই 14 বছরের কর্মজীবনে প্রথম শুনলাম যে দূতাবাস থেকে এটাকে অ্যাড্রেস করেছে যে সাইকোলজিক্যাল সাপোর্ট তার দরকার, কারণ সে নারী এবং তার পরিবার বা এই সিচুয়েশনের যে বিষয়টা, এগুলো আমাদের নেই, এই সাপোর্ট সার্ভিসগুলো টোটালি নেই। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট বা কাউন্সিলিং, এর আগে আপনি জর্ডানের আগে আর কোনো মিশন থেকে এই জিনিসটা শুনেননি? না, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার কথা চিন্তাই করেনি। ইভেন আমরা যখন বলেছি যে সে অসুস্থ হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা শুনেছি তারা বলছে যে এগুলো মিথ্যা গল্প বানিয়ে বলে, ওদেরকে খাবার দেওয়া হয়, ওরা চলে আসার জন্য করে, বা এখানে প্রেম করেছে সেগুলো, মানে এই ধরনের লেম এক্সকিউজের কথা বলে। কিন্তু আসলে যে বিষয়টা হয়, আপনারা দেখেন, মানুষের সাথে কাজ এবং সেখানে অতিরিক্ত ওভার ওয়ার্কের কাজ। এক একটা পরিবারের মধ্যে সদস্য থাকে 30-32 জন মানুষ, 5 থেকে 6 তলা বাড়ি, এক একজনের 4টা বউ, 10টা করে সন্তান, তা কি অবস্থা দাঁড়ায়? একটা নারী শ্রমিকের উপরে কাজ করতে হয় এবং তাকে পেমেন্ট ঠিক মতো দেয় না, তার কোনো রেস্ট টাইম নাই, তার বেতন নাই। আপনি একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আমাদের যে মেয়েরা যায়, তারা বয়স 25 থেকে 45, এই বয়সের মেয়েদের স্ট্রোক করে যে, তাহলে এইগুলো আসলে প্রোটেক্ট করার জন্য আমরা সরকারি ভাবে বা মিশন গুলো আসলে কোনো কি দায়িত্ব পালন করছে বা সেটা কিভাবে ফেস করছে? আপনি প্রথমেই যেটা দেখবেন যে যত শ্রমিক যাবে, আপনি সেই অনুযায়ী তাকে সাপোর্ট, তার রেজিস্ট্রেশন, তার মনিটরিং, সে কেমন আছে, সে টাকা পাঠাতে পারছে কিনা, তার কি সাপোর্ট দরকার। এবং এমন হতে পারে যে তার এমপ্লয়ার ভালো না, আবার অনেক এমপ্লয়ার কিন্তু খুবই ভালো। তো সেই সব জায়গাগুলোতে এই যে যেটা বললেন নাহিদা ম্যাডাম, যে নিজে সরজমিনে ফ্যাক্টরি ভিজিট করেছে, সেখানে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে ফিরে আসতে হবে, সেগুলো নিজে অ্যাড্রেস করেছে। এই যে এই ওরিয়েন্টেশনটা দূতাবাসগুলোকে দরকার, এবং আমরা বারবারই তার মানে বলছি আমাদের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সবকিছুতে আমরা আসলে পর্যাপ্ত ব্যবস্থা নেই, যে কারণে আমাদের নারী শ্রমিক নিগৃহীত হচ্ছে, তাই তো আপা? শুধু লজিস্টিক না, আমি বলবো চুক্তির মধ্যে আমার নারী শ্রমিক 8 ঘন্টার বেশি পরিশ্রম করবে না, আমার নারী শ্রমিকের বেতন ব্যাংকের মাধ্যমে আসবে, ওরিয়েন্টেশন হতে হবে। এটা হচ্ছে যে এটা কোনো দয়া দাক্ষিণ্য যে আমাকে সেবা দিতে হবে, এটা তার অধিকার, এইটা মানতে হবে। যে রেমিটেন্স যদি ফ্লো থাকতে হয়, নারী শ্রমিকের যে পরিশ্রম, নারী শ্রমিকের যে কষ্ট, সেটাকে অ্যাড্রেস করতে হবে। এবং এই ওরিয়েন্টেশন আমরা তো যে কোনো কাজ শুরু করার আগে ওরিয়েন্টেশন করে দিই, এইটা দূতাবাসের আপনি ভালো বলেছেন যে আসলে চুক্তি বা এইসব জায়গাতে ওরিয়েন্টেশনে আমাদের ই করতে হবে। নাইদা আপনার কাছে যাচ্ছি, সুমাইয়া আপা যেটা বললো যে উনি যে পয়েন্টগুলো আসলে চিহ্নিত করলো যে আমাদের ওরিয়েন্টেশন বা চুক্তিতে কিছুটা ঝামেলা হয়তো আছে, আপনার দিক থেকে এই বিষয়ে আপনি কি উদ্যোগ নেবেন বা আপনার মিশনকে আপনার হেড অফিসকে কি জানাবেন? জর্ডানের বিষয়ে আমি যেটা বলি, জর্ডানের লেবার ল কিন্তু অনেক শক্ত, এবং এখানে যেমন জর্ডান গভর্নমেন্ট যখন বন্ধ করে দিয়েছিল, কারফিউ যখন চালু করেছিল, সাথে সাথে একটা ডিক্রিও কিন্তু দিয়েছে যে প্রত্যেকে বাধ্য থাকবে যে তার আন্ডারে যারা কাজ করছে, বি ইট ডোমেস্টিক এড, বি ইট ইন দ্য ফ্যাক্টরি, বি ইট ইন দ্য এগ্রিকালচার সেক্টর, যেখানেই হোক, যারা শ্রমিক
প্রত্যেককে তাদের পাওনা ঠিক মতো দিতে হবে, এটা একটা বিষয়। আর চুক্তির যে বিষয়টা সেটা হচ্ছে যে চুক্তিটা আসলে দ্বিপাক্ষিক বিষয়। কাজে এইটা মানে চুক্তিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো, এবং জর্ডানের ক্ষেত্রে আমি বলবো 100% ক্ষেত্রে চুক্তির মধ্যে কিন্তু এগুলো সবই দেওয়া থাকে। সোশ্যাল সিকিউরিটির ইস্যুটা আসে, কত ঘন্টা কাজ করবে, এর বেশি যদি কাজ করে, বিশেষ করে ফ্যাক্টরিগুলোতে যেটা আছে যে ওভারটাইমের ব্যাপার আছে, স্বাস্থ্যের বিষয় আছে যে স্বাস্থ্যগুলোকে কি মানে স্বাস্থ্যগত বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করাতে হবে, উইচ ইনক্লুডস অলসো মেন্টাল হেলথ। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি ভাবে আছে। এখন পালন করার বিষয়টা, এটা একটা হচ্ছে বিষয় যে ওখানে একটা গ্যাপ থেকে যায়, ডেফিনেটলি সেই জায়গাগুলো দেখতে হবে। এটার সংখ্যা ম্যাক্সিমাম আমি তা বলবো না, এটার সংখ্যা কিছু আছে অবশ্যই। আর আরেকটা যে বিষয়টা আমি আরেকটু বলে নিই, জাস্ট একটা, যে দ্বিপাক্ষিকের বিষয়টাই যখন আমরা বলছি তখন যিনি আসছেন আমি বলবো তারও কিন্তু একটা দায়িত্ব আছে তার নিজের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ওই এগ্রিমেন্টে কি আছে সেটা জেনে আসার একটা দায়িত্ব যিনি আসছেন তারও কিন্তু আছে। হ্যাঁ, এটা দুই পক্ষেরই এখানে বোধগম্যের বিষয় আছে এবং বোঝার বিষয় আছে। পরিমল পালমাকে আমরা হয়তো হারিয়েছি কারিগরি ত্রুটির কারণে। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে আসছি, 30 সেকেন্ডের মধ্যে। পরিমল পালমা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? না, পরিমলের সঙ্গে আমরা হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, 30 সেকেন্ড, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। 30 সেকেন্ডের মধ্যে আপনার যদি কিছু বলার থাকে বলেন। হ্যাঁ, না আমি বলবো যে এখানে নাহিদ আপা যেটা বললেন জর্ডানের কথা, আসলে কিছু কিছু দেশ আছে সেখানে, যেমন ইউএই, তারপর সৌদি আরবিয়া, এইসব দেশে কিন্তু আসলে আমাদের অভিবাসী সংখ্যা অনেক বেশি, এবং সেই তুলনায় কিন্তু আমাদের যে হিউম্যান রিসোর্স এম্বাসিতে বা শ্রম উইং এ সেটা খুবই ওইখানেও সেম ইনপুট দিতে হবে। আমি মনে করি যে গভর্নমেন্টকে এমার্জেন্সি বেসিসে এইখানে টেম্পোরারি হলেও এই ব্যবস্থাটা নিতে হবে, যাতে ওইখানে এই খাবারের সমস্যা, মানুষের সমস্যা এবং এই সমস্যাগুলো সমাধান করা যায়। প্রথম কথা হচ্ছে যে নারী শ্রমিকের এখন যে প্রবলেমগুলো কোভিড-19 এর ফলে ফেস করতেছে সেগুলোকে আলাদা স্পেসিফিক করে অ্যাড্রেস করতে হবে, এবং প্রত্যেকটা দূতাবাসকে এবং দূতাবাসে যারা কাজ করেন ওখানকার যে সমস্ত সিভিল সোসাইটিগুলো কাজ করে তাদেরকে সাথে নিয়ে অ্যাড্রেস করলে পরে, এবং সেই আমি বারবারই বলছি যে এখন বাজেট বরাদ্দ দিতে হবে সাপোর্ট সার্ভিস। মুদ্রা কথা হচ্ছে আগে এক সময় দরকার ছিল এত সাপোর্ট সার্ভিস লাগতো না, এখন কিন্তু আলাদা করে সাপোর্ট সার্ভিস দিতে হবে। আচ্ছা, এখন আলাদা করে সাপোর্ট সার্ভিস বাড়তি মনোযোগ দিতে হবে। ধন্যবাদ সুমাইয়া আপা। নাহিদা আপা, আমরা শেষ মুহূর্তে চলে আসছি, 30 সেকেন্ডে আপনার যদি কিছু বলার থাকে। একটা জিনিস হচ্ছে যে এখানে যারা আছে তাদের কাজ যাতে সুরক্ষিত থাকে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমি বলবো যে আমরা দূতাবাসের পক্ষ থেকে যতটুকু সম্ভব অ্যাড্রেস করা ততটুকু অ্যাড্রেস করে যাচ্ছি এবং করে যাব, সে নিশ্চয়তা আমরা দিচ্ছি। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে যে যারা ফেরত চলে যাচ্ছেন আপনারা খেয়াল করবেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়, এবং উনি অনেকগুলো স্টেপ নিয়েছেন যারা প্রবাসী রয়েছে তাদের সুরক্ষার জন্য এবং যারা ফেরত যাচ্ছে তাদেরও সুরক্ষার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে আমরা দূতাবাসগুলো কাজ করে যাচ্ছি সব ধরনের নিশ্চয়তার সুরক্ষা দেওয়ার জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ একটা যেটা করেছেন আপনারা অনেকেই জানেন, ভেরি রিসেন্টলি একটা 500 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে যারা ফেরত যাবে তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা আশা করব এই প্রণোদনার অর্থ খুব ভালোভাবে সরবরাহ করা হবে এবং প্রকৃত ভুক্তভোগীরা পাবেন, এই আশা রইল। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দর্শকদের যারা কষ্ট করে এতক্ষণ এই অনুষ্ঠান দেখলেন। আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হচ্ছে সারা বাংলা ফোকাসে আগামী বুধবার। ধন্যবাদ। ধন্যবাদ জিলানি আপনাকে। ধন্যবাদ আপা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ।